স্টার্ট করবো, শুরু করবো ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাইয়া এবং আপুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের চাকরির প্রিপারেশন কেমন হচ্ছে, সার্কুলারগুলো অবশ্যই আপনারা দেখতেছেন। কার কোন প্রিপারেশনে কি কি ঝামেলা আছে বা কোন টপিকে আপনাদের অসুবিধা বেশি হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সবার রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমার পরিচয়টা দেওয়া যাক। আমি হচ্ছি রুহান, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আমি আজকে আপনাদেরকে দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তির এই বিষয়ে কয়েকটি কোশ্চেন আলোচনা করব। আপনারা অনেকেই বলেন যে আপনাদের বিজ্ঞান জিনিসটা খুব কঠিন লাগে, আপনারা অনেকেই বিজ্ঞান পড়তে চান না বা আপনাদেরকে ভালো লাগে না, ঠিক আছে? তো আমি অবশ্যই ওইভাবে আজকে পড়াবো যাতে আপনাদের এই সাবজেক্ট বা এই টপিকগুলো অনেক ভালো লাগে। আমার কোশ্চেনগুলা অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই কোশ্চেনগুলা বিগত বছর এবং সামনেও আসবে এরকম কোশ্চেন আমরা সিলেক্ট করছি। আপনারা ট্রাই করবেন এগুলা এখানে শেষ করার। আমি ওইভাবে আপনাদেরকে পড়াই দিব যাতে আপনাদের জিনিসগুলা মেমোরাইজ করা না লাগে, আপনারা জাস্ট একটু মনোযোগ দিবেন। আর আপনাদের যদি পার্টিকুলার কোনো একটা কোশ্চেন বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব সাথে সাথে। আর আমার সাথে সাজ্জাদ ভাই আছেন, উনি আপনাদের কমেন্টগুলো পড়বেন, ঠিক আছে? রূপান্তর প্ল্যাটফর্মটা আপনাদের জন্যই, আপনাদের সকল সমস্যার সমাধান আমরা করার ট্রাই করব। তো চলেন আমরা দেখি, কয়েকটা কোশ্চেন দেখি, আস্তে আস্তে গল্পের মাধ্যমে ছড়ার মাধ্যমে আমরা এই কোশ্চেনগুলো আসলে শেষ করে ফেলবো। ভাই হ্যাঁ, তো সর্বপ্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেক মজার একটা কোশ্চেন, ঠিক আছে? আপনারা দেখেন, মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? ঠিক আছে, মানুষের শরীরে অনেকগুলা গ্রন্থি আছে, যেমন হচ্ছে আমাদের লিভার, ফুসফুস, তারপর ধরেন কিডনি, এই সবগুলোই হচ্ছে আমাদের মানব দেহের এক একটা অংশ। সবগুলারই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কাজ আছে। আমরা সবাই বিশেষ করে আমরা কিডনি এই পার্টটা নিয়ে অনেক বেশি সচেতন, অনেক বেশি লোকজনকে দেখি যারা কিডনির সমস্যা নিয়ে ভুগে আসলে। তো কিডনির নামটা আমরা সবাই জানি, কিডনি দেখতে কেমন। আমি আপনাকে একটু আঁকায় দেখাই জিনিসটা, কিডনি আসলে কেমন। কিডনি জিনিসটা হচ্ছে এইরকম, দেখেন এই জিনিসটা কাইন্ড অফ এইরকম, দুই পাশে দুইটা থাকে, এরকম কিডনি হয়, ঠিক আছে? এটা আমাদের রক্তকে পরিষ্কার করতে আসলে সাহায্য করে। তো এখানে আসলে কোশ্চেনটা আসছে, মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? বড় গ্রন্থিগুলো হচ্ছে দেখেন, অগ্ন্যাশয় দেওয়া আছে, লিভার দেওয়া আছে, কিডনি দেওয়া আছে এবং ফুসফুস দেওয়া আছে। বাট আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে আসলে লিভার। লিভারটা কোথায় থাকে? লিভারটা আমাদের, ধরেন এইটা হচ্ছে আমাদের একটা হিউম্যান বডির উপরের পার্ট, ঠিক আছে? ফুসফুস, এই যে এগুলো হচ্ছে আমাদের ফুসফুস। বাট লিভারটা থাকে এই যে এইখানে, অনেক বড়, প্রায় 1.5 লিটার ওজন এটার, ঠিক আছে? আপনারা চাইলে এটা ফিল করতে পারেন, আপনাদের পেটের এই যে এই পোর্শনটাতে লিভার আছে ভিতরে, আপনারা চাইলে ফিল করতে পারেন। তো এটার একটা শর্ট টেকনিক এখানে দেওয়া আছে। লিভার এল দিয়ে শুরু, লার্জেস্ট, সবচেয়ে বড় গ্রন্থি মানুষের দেহের। তো আপনারা কি বাকি যে অপশনগুলো আছে এটাও আমি একটু বলে দিই যে কোনটার কি কাজ, যাতে আপনাদের পরবর্তীতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। বা হইতেই পারে অন্য একটা কোশ্চেন বলে দিল যে এটার কাজ কি, নিচে লিখো, বা এই কাজটি কোন গ্রন্থির হয়ে থাকে। তো এই জিনিসটা দেখেন, অগ্ন্যাশয় হচ্ছে মানুষের দেহের দ্বিখরা একটা ক্ষারীয় একটা জিনিস হয়। আর কিডনি হচ্ছে মানুষের রক্ত পরিশোধন করে। ডায়ালাইসিস নামটা আমরা জানি, বিভিন্ন হসপিটালে ডায়ালাইসিস করা হয়। কি করা হয়? ডায়ালাইসিস, যাদের কিডনির সমস্যা থাকে তাদের ডায়ালাইসিস করা হয়। ডায়ালাইসিসের মাধ্যমে রক্ত পরিশোধন করি। আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। দেখুন, ফুসফুস জিনিসটা আমরা সবাই চিনি, আমাদের শ্বাস প্রশ্বাসে কাজে লাগে, বুকের দুই পাশে থাকে। যারা ধূমপান করেন, অধিক পরিমাণ ধূমপান করেন, তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে। তো আপনার ফ্যামিলি যদি কেউ ফুসফুস বা ধূমপান করে থাকে তাদেরকে অবশ্যই বলবেন যে ধূমপান না করতে, এটা স্বাস্থ্যের জন্য আসলে খুবই ক্ষতিকর। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি। সূর্যের শক্তির মূল উৎস কি? আমরা জানি
ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10 থেকে শুরু করে আমরা চাকরি করা পর্যন্ত আমরা সবসময় একটা জিনিস পড়ে আসছি, সকল শক্তির উৎস হচ্ছে আসলে সূর্য। কিন্তু আমাদের মাথায় কি কখনো এটা আসছে যে আসলে সূর্য যে সকল শক্তির উৎস, সূর্য শক্তিটা কিভাবে তৈরি হয়? এটা যদি আপনাদের মাথায় কোশ্চেন আসে তাহলে জিনিসটা খুবই ভালো, আপনারা হয়তো অনেকেই জানেন, জিনিসটা খুবই ইজি। দেখেন সূর্যের শক্তির মূল উৎস কি? এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়। তো বিক্রিয়াটার নাম হচ্ছে ফিউশন। আমার সাথে একটু মনে মনে উচ্চারণ করবেন বা কমেন্টে লিখতে পারেন ফিউশন। দেখেন ফিউশন, এখানে লেখা আছে ফিউশন, FUSION, ফিউশন। ঠিক আছে, আপনাদের অনেকের কনফিউশন থাকে। দেখেন কনফিউশন এবং ফিউশন, ফিউশন কনফিউশন, কোন জিনিসটার সাথে আপনাদের কনফিউশন থাকে? এই যে দেখেন ফিশন, একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন, দুইটার নামের ভিতরে আপনাদের কি থাকে? কনফিউশন থাকে। তো কনফিউশন ওয়ার্ডটা দিয়ে আপনারা মনে রাখতে পারেন যে সূর্য যে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের ফিউশন বিক্রিয়ার সাথে। কনফিউশন, দেখেন কনফিউশন আর এখানেও কি ফিউশন। এইভাবে কনফিউশনের সাথে আপনারা মনে রাখতে পারবেন কি ফিউশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের সূর্য শক্তি উৎপন্ন করে। কিভাবে হয় এই জিনিসটা? আসলে একটা ফিউশন মানে হচ্ছে দুইটা জিনিস যোগ হয়, আসলে একটা হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন মিলে আমাদের হিলিয়াম তৈরি হয় এবং সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। বর্তমানে চীনের বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক কাজ করতেছেন যে কিভাবে ফিউশনের মাধ্যমে আসলে শক্তি উৎপন্ন করা যায়, কারণ এইটা অনেক সাস্টেইনেবল একটা হচ্ছে আমাদের শক্তি উৎপন্নের প্রক্রিয়া। আমরা ছোট বাচ্চাদের, বিশেষ করে 4, 5 এর ক্লাসের যে বাচ্চাদের বিজ্ঞান বই থাকে সেখানে লেখা থাকে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তির উৎসগুলো কি কি। সেখানে আমরা ম্যাক্সিমাম সময় দেখি কয়লা, ডিজেল, পেট্রোল, এগুলো হচ্ছে আমাদের অনবায়নযোগ্য শক্তি, কারণ হচ্ছে এটা একসময় শেষ হয়ে যাবে আর এটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তো ইকো ফ্রেন্ডলি বা পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা শক্তি রূপান্তর বা শক্তি তৈরির প্রক্রিয়া হচ্ছে আমাদের ফিউশন বিক্রিয়া। সব সময় এটা মনে রাখবেন, ফিউশন হচ্ছে একাধিক জিনিস। দেখেন এই আমার দুইটা হাত একসাথে করলাম, এটা হচ্ছে ফিউশন, আর যদি দুইটা আলাদা করে ফেলি এটা হচ্ছে আমাদের ফিশন। তো কনফিউশন করবেন না, জাস্ট মনে রাখবেন দুইটা জিনিস এক হইতেছে এবং শক্তি উৎপন্ন হইতেছে, এটাকে আমরা বলতেছি ফিউশন। কনফিউশন ওয়ার্ডটার সাথে মিল আছে। তো দেখেন এখানে একটা নোট দেওয়া আছে, বিশেষ করে আমরা যে ক্লাসে স্লাইড গুলা পড়াচ্ছি এখানে নিচে দেখেন ছোট্ট করে বা একটু বড় করে লেখা আছে, দেখতে পারেন যে একটা নোট দেওয়া আছে। ট্রাই করবেন এই নোটগুলো আপনাদের খাতায় লিখে রাখার জন্য। কারণ হচ্ছে দেখেন যখন আপনারা কোনো একটা জিনিস পড়বেন, আমাদের ব্রেইনে যখন কোনো একটা জিনিস আমরা ইনপুট দিব, দেখেন আমাদের ব্রেনটাকে আপনারা এইভাবে তুলনা করতে পারেন, বড় বড় জালির মতো। ঠিক আছে, বড় বড় জালির মতো তুলনা করতে পারেন, যেখানে দেখেন ছোট ছোট ইনফরমেশন, এই ছোট ছোট ইনফরমেশন যখন দিব এই জালির ফাঁক দিয়ে পড়ে যাবে, ব্রেন থেকে হাওয়া হয়ে যাবে। তো ট্রাই করবেন এই ডট গুলা কানেক্ট করার। দেখেন আমি যদি 3-4টা ডট কানেক্ট করি, এই জিনিসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই জালির ভিতর দিয়ে পড়বে না, আটকায় থাকবে। তো ট্রাই করবেন এই নোটগুলার সাথে অনেকগুলা জিনিস একসাথে মেমোরাইজ করার বা মাথায় রাখার। এতে করে কি হবে? এতে করে আপনাদের জিনিসটা সুবিধা হবে। একটা জিনিস ভুলে গেলে এইটার সাথে রিলেট করে অন্যটা মনে করতে পারবেন। আই গেস সবাই ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। যদি রেডিও অ্যাক্টিভ ক্ষয় নিয়ে কেউ জানতে চান কমেন্ট করতে পারেন, আমি আপনাদের অবশ্যই এটা ডিটেইলে বুঝাই দিব। কেমিস্ট্রির পার্সপেক্টিভে জিনিসটা কেমন হয় এটা বুঝাই দিব। এটা আসলে আপনাদের চাকরি পরীক্ষার সাথে রিলেটেড না, বাট আপনারা যদি কেউ একটু এক্সট্রা জানতে চান যে ভাইয়া এটা কেমন হয়, জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক ওয়ার্ডটা অনেক ফ্যান্সি লাগতেছে, যে ফিউশন, ফিশন, রেডিও অ্যাক্টিভ ডিকে, কেমিক্যাল কম্বাশন, এই জিনিসগুলো অনেক ভালো বা অনেক আমাদের মনে লাগে জিনিসটা। তো আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখে ফেলুন, আমি অবশ্যই আপনাদেরকে ডিটেইলে ব্রেকডাউন করবো ক্লাস শেষে। তো পরবর্তী কোশ্চেনে আমরা যাই। দেখুন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? দেখেন রাতকানা হচ্ছে জিনিসটা কেউ কানা বা অন্ধ জিনিসটা এরকম না। ঠিক আছে, আমরা যখন দেখি কোনো বৃদ্ধ মানুষকে দেখি যে অন্ধকার হইলে খুব বেশি দেখতে পারে না। ঠিক আছে, লাইট অনেক বেশি না থাকলে সে বুঝতে পারে না যে কি লেখা বা অনেক দূরের জিনিস বুঝতে পারে না। এটা হচ্ছে আমাদের রাতকানা রোগ। এই রাতকানা রোগ জিনিসটা হচ্ছে আমাদের চোখের যে পাওয়ারটা, ঠিক আছে, এটা একটু কমে যায়। আমরা বেশি দূরের জিনিস দেখতে পারি না, বা আলো কম থাকলে আমরা জিনিসগুলো বুঝতে পারি না। তো আমরা কি করতে পারি? আমরা রাতকানা আমাদের শরীরে ঢুকার আগে বা আমরা রাতকানা রোগে আক্রান্ত হওয়ার আগে বেশি বেশি ভিটামিন এ গ্রহণ করতে পারি। দেখেন ভিটামিন এ জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে বলি। ভিটামিন এ
ভিটামিন দেখেন, ভিটামিন এ, ডি, ই এবং কে। দেখেন এটা হচ্ছে তেলে দ্রবণীয়, ঠিক আছে? আপনারা মনে রাখতে পারেন যে এ, ডি, ই এবং কে। দেখেন এই যে 4টা ভিটামিন, এই 4টা ভিটামিন আমাদের তেলের ভিতরে দ্রবীভূত হয়। অর্থাৎ আপনারা যদি চান যে পানি দিয়ে মিশিয়ে খাবেন, না, এটা হবে না। পানি আলাদা এবং এই ভিটামিনগুলো আলাদা আলাদা থাকবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এইগুলো হচ্ছে তেল জাতীয় বিভিন্ন জিনিসের ভিতরে আমরা পাই। যেমন সামুদ্রিক লবণের ভিতরে ভিটামিন এ, এই জিনিসটার আধিক্য থাকে অনেক বেশি। দেখেন এখানে বলা আছে ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তির জন্য জরুরি। চোখের দৃষ্টিশক্তির জন্য কিভাবে জরুরি? চোখের দৃষ্টিশক্তি বাড়ায় বা আমাদের ভিশনটা অনেক উন্নত করে ফেলে এবং রাতকানা রোগ অবশ্যই কি প্রতিরোধ করে। আশা করি মনে থাকবে। দেখেন ভিটামিন সি খুবই কমন একটা ভিটামিন হচ্ছে আমাদের ভিটামিন সি লেবুর ভিতরে থাকে, কমলা লেবুর ভিতরে থাকে। ম্যাক্সিমাম সবুজ যে খাবারগুলো আছে, এই দেখেন ভিটামিন সবুজ কালার করে দেওয়া আছে, তার মানে সবুজ যে ফলমূল বা শাকসবজি আছে সেটা কোথায় পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায় এগুলোর ভিতরে। তো ভিটামিন সি আবার তাপে নষ্ট হয়ে যায়। ট্রাই করবেন যে কাঁচা ফলমূলগুলো আছে সেগুলো সিদ্ধ করে না খাওয়া। সিদ্ধ করে খেলে দেখবেন আসলে ভিটামিনটা নষ্ট হয়ে গেছে, কোনো কাজের কাজ হয় নাই আসলে। দেখেন পরবর্তী যে কোশ্চেনটা আমরা দেখি, পরের কোশ্চেন হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোন ভিটামিন। দেখেন আমাদের কোথাও কেটে গেলে বা ছিঁড়ে গেলে কি হয়? রক্ত বের হয়। দেখেন রক্ত বের হচ্ছে 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 জমতেছে না, তখন কি হবে? তখন আমরা মারা যাব। তো আমরা যাতে মারা না যায়, আমাদের যাতে রক্তটা তাড়াতাড়ি জমে, এই জন্য আমাদের কি করা লাগে? একটা ভিটামিনের দরকার। এই ভিটামিনটা হচ্ছে আমাদের ভিটামিন কে। ভিটামিন কে কি করে? আমাদের ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, এই যে ভিটামিন কে। আর ভিটামিন এ তো হচ্ছে আমাদের রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে। এবং ভিটামিন ই, ডি এই দুইটাও কি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখেন ভিটামিন কে এর ঘাটতিতে রক্তক্ষরণ হয়। দেখেন রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণে প্রতিরোধ করে। দেখেন জমাট বাঁধতে সহায়তা করে কে। ভিটামিন কে আপনার শরীরে যদি অনুপস্থিত বা কম থাকে, সেক্ষেত্রে আপনার শরীর থেকে রক্ত পড়তেছে এবং দেখা যাবে রক্ত জমাট বাঁধতেছে না। যতই ব্যান্ডেজ করেন দিন শেষে কোনো কাজ হচ্ছে না। দেখেন এখানে একটা সুন্দর করে টিপস দেওয়া আছে। দেখেন এই টিপসগুলো আমার অনেক ভালো লাগে। এর কারণ হচ্ছে টিপসগুলো দিয়ে অনেক কিছু মনে রাখা যায়। এই গদ বাঁধা পড়াশোনার স্টাইলের ভিতরে সবচেয়ে মজার স্টাইল হচ্ছে আমাদের দেখেন টিপসগুলা। এই টিপসগুলোর মাধ্যমে আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। বিজ্ঞান আসলে খুব বেশি কঠিন না, যদি আপনারা একটু মনে রাখতে পারেন। বিশ্ব পরিচয়, ইতিহাস, এই সাবজেক্টগুলো অনেক বেশি কঠিন। কারণ হচ্ছে কোন রাজা কত সালে মারা গেছে, কে কাকে মারছে, কার জিডিপি কত, এই জিনিসগুলো দেখেন সংখ্যা, অনেক সংখ্যা মনে রাখা লাগে। এগুলা খুবই কঠিন জিনিস। বাট আর এটা দেখেন আমাদের দেহের সাথেই সম্পর্কযুক্ত, আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কযুক্ত। এই জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইজি। আপনি যদি কোনো ঘটনার সাথে রিলেট করতে পারেন তাহলে জিনিসটা অনেক ইজি হবে, খুব সহজে মনে রাখতে পারবেন। এই জিনিসগুলো মনে রাখা খুব বেশি কঠিন না। কম্পারেটিভলি অন্যান্য সাবজেক্টের কোশ্চেনের তুলনায় এই জিনিসগুলো অনেক ইজি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। পরের কোশ্চেন দেখেন, আমরা পরের কোশ্চেনটা দেখেন, মানুষের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন। খুবই মজার একটা কোশ্চেন, অথবা আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেবল, আমাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনাদের ফ্যামিলির, আমার ফ্যামিলির, সবার ফ্যামিলিতেই এই জিনিসটা আমরা দেখছি। আমি ঘটনাটা বলি আপনাদের। দেখেন যাদের ডায়াবেটিসের অনেক বেশি সমস্যা থাকে তারা কি করে, কিছুক্ষণ পর পর খাওয়ার আগে আমরা ইনজেকশন মানে ইনসুলিন নেয়। এটা আপনারা অবশ্যই দেখছেন, যাদের ডায়াবেটিসের সমস্যা, অতিরিক্ত পরিমাণে সমস্যা, তারা কি করে, খাবার আগে অবশ্যই কি করে, ইনসুলিন নেয়। এই দিক দিয়ে এবং এখানে ইনসুলিন নেয়। তো ইনসুলিনের কাজটা কি আসলে? ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন, যে হরমোনটা আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। রক্তে যদি শর্করার মাত্রা নিয়ন্ত্রণ না হয় তাহলে কি হবে? রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ না হলে দেখবেন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন জিনিসটা কি হয়, রোগী অসুস্থ হয়ে যায়, ভয়াবহ ধরনের অসুস্থ। তো আমাদের শরীরে শর্করার মাত্রা কম হলে কি হবে, বেশি হলে কি হবে, দুইটাই সমস্যা। এবং একটা নিয়ন্ত্রিত মাত্রা থাকা লাগবে। আমাদের শর্করার মাত্রা 6 থেকে 7 এরকম থাকাটাই সবচেয়ে বেশি বেটার। দেখেন এখানে বলা আছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন, বলেই দিছে এখানে কি হরমোন। তো মনে রাখবেন যে ইনসুলিন একটা কি আমাদের হরমোন। ইনসুলিন হচ্ছে একটা হরমোন। দেখেন ইনসুলিন কি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমরা ইনসুলিন ইনজেকশনটা নিই। এটা আমাদের
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। দেখেন অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন ওয়ার্ডটার সাথে আমরা যারা জেনজি আছি তারা সবচেয়ে বেশি পরিচিত আসলে। এর কারণ হচ্ছে অ্যাড্রেনালিন হচ্ছে আমাদের ভয় ভীতির সময় উৎপন্ন হয়। অনেকে দেখেন না রেড বুল, অনেক বিখ্যাত একটা ব্র্যান্ড রেড বুল, লিখে দিচ্ছি দেখেন রেড REDBU, অনেক বড় একটা স্পোর্টস ব্র্যান্ড। এরা কি করে, এরা দেখেন বিভিন্ন ধরনের লোমহর্ষক যে জিনিসগুলো, যেমন 20 তলা 50 তলা উপর থেকে কি হয় লাফ দেয় প্যারাশুট নিয়ে, তারপর ধরেন অনেক মোটর স্পোর্টস আছে, F1 আছে, এগুলাতে কি করে স্পন্সর করে। এই যে খেলাগুলা, এগুলোর ভিতরে অনেক অ্যাড্রিনালিন হ্রাস হয়, ঠিক আছে। এইগুলা হচ্ছে তরুণ প্রজন্মের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, তারা এই স্পোর্টস গুলার প্রতি কি বেশি অ্যাডিক্টেড হয়। দেখেন থাইরক্সিন হচ্ছে আমাদের থাইরয়েড, গলার ভিতরে অনেকের দেখেন গলগণ্ড রোগ হয়, বিশেষ করে উত্তরাঞ্চলে যারা থাকেন তারা এই রোগের সাথে পরিচিত। আমাদের এই গলা জিনিসটা ফুলে যায় এরকম, এটা হচ্ছে গলগণ্ড রোগ। তো সোডিয়াম ক্লোরাইড মানে আমরা যে খাবার লবণে আয়োডিনের যদি অভাব হয় সেক্ষেত্রে আমাদের গলগণ্ড রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটা খুবই সিম্পল একটা কোশ্চেন, তো আমি বলে দিতেছি যে থাইরক্সিন হরমোন এটা হচ্ছে গলগণ্ড রোগ প্রতিরোধে সহায়তা করে, আপনারা মনে রাখতে পারেন। দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ইনসুলিন অগ্নাশয় থেকে নিঃসৃত হয় রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। দেখেন আমরা সবার প্রথমে বলছিলাম যে কোশ্চেনটা আপনারা মনে করতে পারেন, দেখেন আপনারা যারা কমেন্ট করছেন অবশ্যই সেটা আপনাদের মনে থাকার কথা যে রক্তে না, প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের দেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, ওই গ্রন্থির অপশনটাই মেবি ছিল কি অগ্নাশয়, ঠিক আছে, অগ্নাশয় মানুষের একটা গ্রন্থি। দেখেন ওই কোশ্চেনের অপশন আর এই কোশ্চেনের কি আনসার একদম রিলেট করতে পারবেন আপনারা, আই গেস। আপনারা দেখেন ইন সুইট লিন, দেখেন এইভাবে মনে রাখতে পারবেন ইন সুইট লিন। দেখেন সুইট মানে কি মিষ্টি জাতীয় জিনিস। দেখেন ডায়াবেটিসের যারা রোগী থাকে তাদের মিষ্টি খাওয়া নিষেধ থাকে, কারণ কি মিষ্টি হচ্ছে মিষ্টির ভিতরে শর্করা থাকে, গ্লুকোজ থাকে, তো এইটা আমাদের শর্করার পরিমাণ বাড়ায় দেয় এবং রোগী অসুস্থ হয়ে যায়। তো মনে রাখতে পারেন ইন সুইট ইন বা ইনসুলিন এটা কি করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। দেখেন আমাদের এখানে বলে মানুষের শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি। দেখেন এই কোশ্চেনটার সাথে আমার পার্সোনালি একটা সুন্দর মোমেন্ট বা একটা মুহূর্ত আছে, সেটা হচ্ছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই বায়োলজিতে, জীববিজ্ঞানের বিভিন্ন কোশ্চেন থাকে, এর মধ্যে আমি একটা কোশ্চেন পারি নাই, সেটা হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি। দেখেন এটা একদম ইজি একটা কোশ্চেন, বাট আমার ওই সময় মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। তো যেহেতু নেগেটিভ মার্কিং থাকে, আপনাদেরও কি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, তো নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আন্দাজে দাগানোর থেকে না দাগানো অনেক ভালো। দেখেন আমি ওইটা পারি নাই, দেখেন ওই যে কোশ্চেন আমি পারি নাই, এর পরে থেকে আমি ওইটা কখনো ভুলি নাই। তো আপনারা ট্রাই করবেন যে কোশ্চেনটা পারতেছেন না সেটা আর একটু ভালোভাবে খেয়াল করার, এতে করে কি হবে একবার যেটা পারেন নাই আজকে ভবিষ্যতে আর কি ওই কোশ্চেনটা ভুল হবে না। তো মানব দেহের সবচেয়ে ছোট যে অস্থি বা হাড় সেটা হচ্ছে আমাদের স্টেপিস। দেখেন স্টেপিস, আমি মার্ক করে দিচ্ছি জিনিসটা, স্টেপিস। দেখেন স্টেপ মানে কি আমরা ছোট ছোট পদক্ষেপ হচ্ছে আমাদের কি স্টেপ, সেই থেকে আপনারা মনে রাখতে পারেন স্টেপিস। দেখেন মানব দেহের স্টেপিস হচ্ছে আমাদের কানের একটা হাড়, ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস। এই যে কানের ভিতরে থাকে খুবই ছোট্ট একটা হাড়, এটার নাম হচ্ছে স্টেপিস। দেখেন রেডিয়াস, টিবিয়া, ফিমার। দেখেন একটা মজার বিষয় বলি, দেখেন আমরা অনেক সময় একটা কোশ্চেন আনসার করতে গিয়ে আগে যা জানি অনেক বেশি ইনফরমেশনের ভিড়ে আমরা ভুল করে ফেলি। দেখেন প্রথম যে আনসারটা দেওয়া আছে, প্রথম যে অপশনটা দেওয়া আছে ফিমার, এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় অস্থি। খেয়াল করেন, আপনি যদি কোশ্চেনটা ভুল পড়েন যে মানব দেহের প্রেশারের ভিতরে, আপনি পরীক্ষার হলে আছেন অনেক বেশি প্রেশার, কিছুই পারতেছেন না, হঠাৎ করে এই ইজি কোশ্চেনটা সামনে আসবে, দেখবেন আপনি পড়বেন কি মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটি। দেখেন লেখা আছে ছোট, আপনি ভুলে যদি পড়ে ফেলেন বড়, শেষ। এরপর দেখেন অপশন দেওয়া আছে কি 1 নম্বরেই। তো সবচেয়ে বড় বড় যে ফাঁদগুলা সেগুলা ক নাম্বার অপশনে দেওয়া থাকে, যে আপনি সহজে যাতে ভুলটা করেন। মনে রাখবেন মানব দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে আমাদের ফিমার। এই যে এরকম আমরা ধরেন যারা কার্টুন দেখি বা দেখছি যে বাচ্চারা কার্টুন দেখে, এই যে এইরকম কুকুর মুখে নিয়ে যে হাঁটে, ঠিক আছে, টম এন্ড জেরির ভিতরে এই যে হাড়টা থাকে, এইটা এরকম একটা হাড় হচ্ছে আমাদের ফিমার।
এটা হচ্ছে মানব দেহের আমাদের উরু বা থাই এর ভিতরে যে হাড়টা আছে সেটা হচ্ছে আমাদের ফিমার, এটা সবচেয়ে বড় অস্থি। আর সবচেয়ে ছোট কি স্টেপিস, এটা আসলে কানের ভিতরে থাকে, মনে রাখতে পারেন। এরপর রেডিয়াস, এটা হচ্ছে আমাদের হাতের অস্থি, ঠিক আছে। আর টিবিয়া, টিবিয়া হচ্ছে আমাদের হাঁটুর একটা অংশ। দেখেন আমাদের 7 নাম্বার কোশ্চেনটা, মানুষের রক্তে অক্সিজেন বহন করে, দেখেন হোয়াট চিহ্ন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং কি লোহা। খেয়াল করেন এইখানে একটা মজার জিনিস। আচ্ছা তার আগে বলেন আপনাদের প্রিপারেশন কেমন হচ্ছে? এই কোশ্চেনটা অনেক ইজি, তার আগে একটু গল্প করে নেই আপনাদের সাথে। আপনাদের কার প্রিপারেশন কেমন হচ্ছে, কার পার্সোনালি কোন টপিকে অনেক বেশি সমস্যা হচ্ছে, আপনারা কমেন্ট করে জানান, দেখি কার কোন বিষয়ে একটু বেশি সমস্যা হচ্ছে। আর অবশ্যই কমেন্ট করুন যে আমার ক্লাসটা কি ভালো লাগতেছে কিনা, বা ক্লাসের যে টপিকগুলো এগুলো আপনাদের পরিচিত কিনা, আপনারা দৈনন্দিন জীবনে জিনিসগুলো রিলেট করতে পারতেছেন কিনা, এটা অবশ্যই কমেন্টে জানান। ভাই কি কমেন্ট কি করতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন। হ্যাঁ একজনে কমেন্ট করছেন যে ভাই সবগুলা দেখেন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কোনো কিছুই চিনতেছি না, লোহাটা চিনতে পারছি, এটা কি অ্যান্সার হবে? ভাই দেখেন ওই যে ভাইয়াটা কমেন্ট করছে এটা খুবই মজার একটা জিনিস। দেখেন ও যে জিনিসটা আইডিয়া করছে আসলে জিনিসটা ওই রকম। দেখেন এখানে আপনারা ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কিছুই চিনতেছেন না, একটা জিনিস চিনছেন কি লোহা। হ্যাঁ এটাই অ্যান্সার হবে। কেন হবে আমি বলে দিয়েছি, বাট দেখেন সবগুলা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। আমরা যে কেমিস্ট্রি দেখি 118টা এলিমেন্ট আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকম অনেকগুলা গ্যাস আছে, মৌল আছে, এলিমেন্টস আছে। এদের ভিতরে দেখেন সবগুলার বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, শুধুমাত্র খ নাম্বার অপশনটা বাদে লোহা। অবশ্যই এটাই আনসার হবে। দেখেন লোহা এটা যদি না দিত, দেখেন আমাদের এখানে টিপস দেওয়া আছে, আপনারা যদি একটু টিপসটা লক্ষ্য করেন, টিপসটা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এফি লেখা আছে। এফিটা কেন লেখা থাকলো? XYZ তো লেখা থাকতে পারতো, তাই না? আপনারা যারা যারা জানেন এফি কেন লেখা একটু কমেন্ট করেন, দেখি কেউ পারেন কিনা। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য তো জিনিসটা অনেক ইজি, বাট যারা আর্টস বা কমার্সের আছেন, যারা নতুন করে এই জিনিসগুলো দেখতেছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, ইন্টারেক্টিভ হওয়ার ট্রাই করবেন পরবর্তীতে, আর আপনাদের এই জিনিসগুলো নিয়ে প্রবলেম হবে না। দেখেন এখানে বলছে FE, ফেরি অক্সিজেন। দেখেন FE এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা দিয়ে কি বুঝাইতেছে? এটা দ্বারা বুঝাইতে ফেরাস। দেখেন আমি লিখে দিচ্ছি FERRUS বা ফেরাস। ফেরাস হচ্ছে আমাদের ল্যাটিন একটা শব্দ। কি শব্দ? ল্যাটিন। দেখেন ইংরেজি যে আমরা পড়ি, ম্যাক্সিমাম ইংরেজি ওয়ার্ড আসলে ল্যাটিন থেকে আসছে, মানে বা অন্য কোথা থেকে আসছে, ল্যাটিন থেকে আসে, গ্রিক শব্দ আছে সেখান থেকে চলে আসছে। তো লোহার ল্যাটিন শব্দ হচ্ছে ফেরাস। সেই ফেরাস থেকে আমরা কি করছি, কেমিস্ট যারা আছে তারা কি করছে, এই যে FEটা নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের লোহা বা আয়রন এর ল্যাটিন বা এলিমেন্টারি যে সংকেত বলি আমরা, সেটা হচ্ছে FE। যদি আপনাদের এখানে দেখেন সংকেত দেওয়া থাকলো তাহলে জিনিসটা অনেক কঠিন হয়ে যেত। দেখুন জিনিসটা কেমন হয়ে, দেখেন ক্যালসিয়ামে কে লেখা থাকতো, সরি ক্যালসিয়ামে আমাদের ক্যালসিয়ামে CA লেখা থাকতো, সোডিয়ামে লেখা থাকতো Na, তারপর লোহাতে দেওয়া থাকতো Fe, পটাশিয়ামে দেওয়া থাকতো কি কে। দেখেন এরকম যদি অপশন থাকতো, আমরা ম্যাক্সিমাম যারা সায়েন্সের বাইরে আছি তারা জিনিসটা রিলেট করতে পারতাম না, বা এই কোশ্চেনটা আমাদের কাছে অনেক কঠিন মনে হইতো। তো দেখেন যারা কোশ্চেন করছে অবশ্যই তারা বুদ্ধিমান, তারা ওইভাবে কোশ্চেন করছে যাতে আমরা জিনিসটা পড়তে পারি বা বুঝতে পারি। তো যদি এইভাবে FE, K, Na, CA এইভাবে দেওয়া থাকতো তাহলে কে কে জিনিসটা বুঝতে পারতেন অবশ্যই কমেন্ট করে জানান, দেখি কয়জন বুঝতে পারে জিনিসটা। তো ক্যালসিয়াম, সোডিয়াম এগুলো হবে না। ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড়ের অস্থি গঠনে সহায়তা করে। আমাদের সোডিয়াম হচ্ছে আমাদের কি খাবার লবণে থাকে। দেখেন খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, সাধারণ বিজ্ঞানের একটা খুবই জেনারেল, খুবই ইজি একটা কোশ্চেন, অনেকেই অনেক সময় ভুলে যায় জিনিসটা। NaCl এর মানে হচ্ছে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। দেখেন লোহা, এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। দেখেন পটাশিয়াম হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। দেখেন অনেক সময় আমাদের যাদের প্রেশার, আমাদের দাদি, নানি, খালা, ফুফু যাদের প্রেশার অনেক হাই থাকে তাদের কি বলা হয়, লবণ কমায় খাবেন।
লবণ কম খাবেন। কারণ কি, লবণের ভিতরে সোডিয়াম ক্লোরাইড থাকে। এই সোডিয়াম ক্লোরাইডটা আমাদের উচ্চ রক্তচাপে ঝুঁকিটা বাড়ায় আসলে। তো অনেক সময় এটার প্রতিকারটা কি আসলে, যে লবণ খাবো না তাহলে কি খাবো, সোডিয়াম ক্লোরাইডের বদলে কি খাইতে পারি আমরা খাইতে পারি পটাশিয়াম। দেখেন, পটাশিয়াম হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকিটা কমায় ফেলে। তো একই লবণ, দেখেন সোডিয়াম পটাশিয়াম একই জিনিস, যেহেতু আপনারা সায়েন্সের বাইরে আছেন আপনাদের জন্য জিনিসটা আসলে একই। লোহা, ফেরাস, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে সহজ বা সবচেয়ে পরিচিত জিনিস। আপনার আশেপাশে তাকাইলে দেখতে পারবেন এইটাও লোহার, ওইটাও লোহার, এইটাও লোহার। দেখেন ম্যাক্সিমাম জিনিস লোহারই তৈরি। তো এই লোহাটা আবার আমাদের কি করে, অক্সিজেন পরিবহনে সহায়তা করে। আমাদের শরীরের ভিতর কি এরকম বড় বড় লোহা আছে? না, এরকম বড় বড় লোহা নাই। আমাদের ক্ষুদ্র মাইক্রো মিলিমিটার, মাইক্রো লেভেলের কি লোহা আছে, সেগুলো আমাদের কি করে, অক্সিজেন পরিবহনে সহায়তা করে। মনে রাখবেন এটা সব সময়, আমাদের অক্সিজেন পরিবহনে কে সহায়তা করে? লোহা সহায়তা করে, বা আয়রন বা ফেরাস, যে কোনো একটা দিয়ে মনে রাখতে পারেন। দেখেন পরের কোশ্চেনে আমরা যাই। দেখেন আমাদের বলছে বরফ পানির উপরে ভাসে কেন? দেখেন আমরা এটা সবসময় দেখছি, শুধু বরফ না, যে কোনো কিছুই ভাসতে পারে, তাই না? কি কি ভাসতে পারে? শুধু যে বরফ ভাসে জিনিসটা, নৌকাও তো ভাসে, তাই না? বাঁশ, কাঠ, রাবার, কাগজের বানানো নৌকা সবই কি আমাদের পানির উপর ভাসতে পারে। এখন পানির উপর ভাসার জন্য একটা শর্ত আছে, ইম্পর্টেন্ট একটা শর্ত আছে। এই শর্ত ছাড়া কখনো আমাদের কোনো কিছু পানির উপরে ভাসবে না। তখন পানি না, এখানে মধুও বলতে পারতো, যে মধুর উপর কোনটা ভাসবে, বা তেলের উপর কোনটা ভাসবে, বা লিকুইড বা তরল যে জিনিসগুলো আছে এইগুলোর উপর কোনো কিছু ভাসবে কি না, এটার জন্য একটা ইম্পর্টেন্ট থিওরি আছে বা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে ঘনত্ব। দেখেন ঘনত্ব বা ডেনসিটি, ঘনত্ব ট্রাই করবেন মনে রাখার জন্য, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ঘনত্ব, দেখেন ঘনত্ব, ঘনত্ব, যার ঘনত্ব বেশি সে ডুবে যাবে। খেয়াল করেন, যার ঘনত্ব বেশি, দেখেন তীর চিহ্ন দিয়ে বোঝায়, দেখেন ঘনত্ব বাড়লে কি জিনিসটা নিচে ডুবে যাবে। আবার দেখেন ঘনত্ব যদি কমে জিনিসটা ভেসে থাকবে। এই তীর চিহ্ন দিয়ে এভাবে মনে রাখতে পারেন যে যদি ঘনত্ব কি বেশি হয়, কার ঘনত্ব বেশি, দেখেন যে জিনিসটা তরলের উপরে থাকবে। ধরেন আমি একটা নৌকা বানাইলাম, নৌকা বানানোর পরে পানির উপরে রাখলাম, সেটা ভাসবে। আবার আমি কি করলাম, সেম লোহা দিয়ে আমি একটা ব্লক বানাইলাম, এরকম দেখেন ব্লক, এরকম একটা কি করলাম, ব্লক বানাইলাম। এটা কি পানির উপর ভাসবে? না, ভাসবে না, এটা কি ডুবে যাবে। আবার খেয়াল করেন, আমি কি করলাম, ব্লক বানাইলাম, বাট কি করলাম, ভিতরে ফাঁপা, ভিতরে কিছু নেই, জাস্ট ফাঁকা। তো এটা কি ভাসবে? হ্যাঁ, এটা ভাসবে। কারণ কি, এটার ঘনত্ব কম। দেখেন যে জিনিসটার ঘনত্ব কম হবে সেটা উপরে থাকবে, যে জিনিসটার ঘনত্ব বেশি সেটা নিচে থাকবে। আপনারা বাসায় নিজের একটু ট্রাই করে দেখতে পারেন, যখন পানি এবং তেল আমরা মিশাই, যদিও সেটা মিশে না, একটা আরেকটার উপর ভেসে থাকে। দেখেন আপনারা একটা গ্লাসের ভিতরে যদি পানি নেন, খেয়াল করুন, পানি দিলাম এবং কি করলাম আমরা, তেল দিলাম, কোনটা কিভাবে থাকবে খেয়াল করেন। এরকম গ্লাস, এরকম দেখেন জিনিসটা এরকম, দেখেন পানিটা নিচে থাকবে, তেলটা কি উপরে ভাসতে থাকবে। কারণটা কি, তেলের ঘনত্ব হচ্ছে কম, এই জন্য সেটা উপরে ভেসে থাকবে, এবং পানির ঘনত্বটা বেশি, এই জন্য সেটা নিচে ডুবে যাবে। তো দেখেন এখানে বলে দিছে যে বরফ পানির উপরে ভেসে থাকে কেন। ইজি আনসার, আপনারাও পারবেন, বলেন কমেন্টে লিখেন কেন এটা কেন পানির উপরে ভেসে থাকে, বরফ কেন পানির উপরে ভেসে থাকে, অথবা জাহাজ কেন পানির উপর ভেসে থাকে। এই সলিড ব্লক, একদম কিউব, যেটার ভিতরে কোনো ফাঁপা নেই, এটা কেন ডুবে যাবে। অথবা খেয়াল করুন, এই ফাঁপা বল, ফুটবলটা কেন পানির উপরে ভেসে থাকবে, এটা আপনারা কমেন্ট করে জানান। এটার আনসার আমি বলে দিছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। দেখেন এরপরে আমাদের দেখেন দৈনন্দিন জীবনে আমাদের সবচেয়ে বেশি দেখেন কি একটা জিনিস থাকে, আমরা সব সময় আমাদের এটা ছাড়া চলেই না, সেটা হচ্ছে আমাদের কি কারেন্ট বা বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আসলে কোনো কিছু কল্পনা করা যায় না। গ্রামে যারা আমরা থাকি তারা ম্যাক্সিমাম সময় সাফার করি লোডশেডিং এর জন্য। লোডশেডিং যেটা আমাদের কি খুবই কষ্টদায়ক একটা জিনিস, গরমের ভিতরে থাকে না কারেন্ট, ঘেমে যায়, রাতে থাকে না, দিনে থাকে না। তো কারেন্ট জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। দেখেন কারেন্ট নিয়ে খুবই বেসিক একটা কোশ্চেন এখানে দেওয়া আছে। আচ্ছা, আমার লাইভ এর সাথে সাথে কি কারো কি কারেন্ট চলে গেছিল কখনো? আমাদের ক্লাস করার সময় একটু জানাবেন তো, যে ভাই ক্লাস করতেছিলাম হঠাৎ করে কারেন্ট চলে গেছে, পরে লাইভটা দেখি নাই,
এরকম কি কেউ আছেন? দেখেন, যদি কারো লোডশেডিং এর জন্য কারেন্ট চলে যায়, লাইভটা দেখতে না পারেন, এই লাইভটা রেকর্ডেড থাকবে, অবশ্যই পরবর্তীতে শেষ করে দিবেন, কারণ কোনো কাজ অর্ধেক ফালাই রাখবেন না। দেখবেন এই কোশ্চেন এই পর্যন্ত করছেন, কয় নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে 9 নাম্বার কোশ্চেন পর্যন্ত করছেন, বাকিটা করে নাই, 10 নাম্বার কোশ্চেন পরীক্ষায় চলে আসছে, তখন কিন্তু আফসোস করে লাভ হবে না। তো দেখেন 9 নাম্বার কোশ্চেন বলছে বিদ্যুৎ প্রবাহের একক কি। দেখেন, বিদ্যুৎ যে কোনো কিছুর একক হওয়া সম্ভব, ঠিক আছে, যে কোনো কিছুর একক হওয়া সম্ভব। তো বিদ্যুৎ প্রবাহের এককটা কি? বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার দিয়ে আমরা প্রকাশ করি। অ্যাম্পিয়ার, দেখেন অ্যাম্পিয়ার দিয়ে আমরা প্রকাশ করি। দেখেন ভোল্ট হচ্ছে আমাদের ভোল্টেজ। দেখেন এই জিনিসটা ভুল করার সম্ভাবনা অনেকের অনেক বেশি পরিমাণ থাকে। ভোল্টেজ, যে আমরা সবসময় বলি 220 ভোল্ট, 250 ভোল্ট, যে এগুলো আমাদের কারেন্টের সাথে আমরা যখন দেখি যে কারেন্টের ভোল্টেজ কম, তখন কি হয়, ফ্যান আস্তে ঘুরে বা বেশি ঘুরে, ভোল্টেজ বেশি। বাট এইটা আসলে একক না, একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। এই যে অ্যাম্পিয়ার, ওহম জিনিসটা কি খেয়াল করেন, ওহম হচ্ছে রোধ, রেজিস্ট্যান্সের একক। আর ওয়াট হচ্ছে আমাদের বৈদ্যুতিক বাল্বের যে শক্তি বা ক্ষমতার একক হচ্ছে আমাদের ওয়াট। তো কেউ ভুল করবেন না জিনিসটা, অ্যাম্পিয়ার খুবই অপরিচিত একটা শব্দ আপনাদের জন্য, বাট মনে রাখা ট্রাই করবেন। মানুষের রক্তের পিএইচ কত? খেয়াল করেন, পিএইচ আমাদের শরীরের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। যারা কসমেটিক্স ইউজ করেন, যারা আমাদের আপুরা আছেন, অনেকে কসমেটিক্স ইউজ করেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কসমেটিক, যে মেকআপ বা যে লিপস্টিকটা ইউজ করেন, সেটার পিএইচটা আসলে কত। এখন পিএইচ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যদি পিএইচ কম বেশি হয়, আপনার ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে, ঠিক আছে। যারা কম দামে অনেক মেকআপ প্রোডাক্টস কিনেন, তাদের দেখা যায় স্কিনের অনেক সমস্যা হয়। এর কারণটা হচ্ছে পিএইচ এর কি উপর নিচ হওয়া। দেখেন, পিএইচ জিনিসটা হচ্ছে কোন জিনিসটা অ্যাসিড, কোন জিনিসটা হচ্ছে আমাদের ক্ষার, সেটা নির্ণয় করা। এখন দেখেন, রক্তও একটা আমাদের কি তরল পদার্থ, এটারও পিএইচ আছে, আমাদের ত্বকেরও একটা পিএইচ আছে, আমাদের কি লালারও একটা পিএইচ আছে। তো সকল লিকুইড বা সকল জিনিসের, মানব দেহের প্রত্যেকটা অঙ্গেরই যে অংশ আছে সেগুলোর পিএইচ হওয়া সম্ভব। দেখেন এখানে বলছে রক্তের পিএইচ কত। দেখেন, রক্ত হচ্ছে মানব জীবনের বা মানব দেহের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অংশ। রক্ত ছাড়া আমরা বাঁচতে পারবো না। কারণ কি, রক্ত আমাদের শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় অক্সিজেন, খাদ্য, ময়লা আবর্জনা যা আছে সবকিছু পরিবহন করে। দেখেন এখানে বলছে রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ হচ্ছে 7.4। দেখেন মনে রাখুন 7.4। তো যদি আপনারা আর একটু বিস্তারিত ভাবে মনে রাখতে চান, তাহলে হচ্ছে এটার রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45। এই রেঞ্জের থেকে যদি কম বেশি হয়, সেক্ষেত্রে আমাদের মৃত্যু ঝুঁকি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দেখেন এরপর হচ্ছে আমাদের যে কোশ্চেনটা, ডিএনএ এর পূর্ণরূপ কি? দেখেন, যারা ক্রাইম সিরিয়াল দেখেন বা ধরেন খুনোখুনি হয়, অনেকে দেখেন, আমরা সিআইডি দেখি, ক্রাইম সিরিয়াল, যে ওকে খুন করে ফেলছে, অজ্ঞাত এক খুনি, তাকে ধরা যাচ্ছে না, তো কিভাবে। অথবা দেখেন অনেক সময় দেখা যায় যে বাবা ছেলের সমস্যা হয়, যে কার বাবাকে, আমরা বিভিন্ন সময় আদালতে দেখি যে ডিএনএ টেস্টের মাধ্যমে আমাদের পিতৃত্ব শনাক্ত করা হয় বা অপরাধী শনাক্ত করা হয়। তো ডিএনএ জিনিসটা মানব জীবনের বা মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ডিএনএ। এটা যদি সমস্যা হয়, সেক্ষেত্রে পুরো প্রজাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। যেমন অনেক কিছু বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা, দেখেন আমাদের চোখ হবে 2টা, নাক হবে 1টা, হাতের আঙুল হবে কয়টা, 10টা। এগুলো কে নিয়ন্ত্রণ করে? এগুলো নিয়ন্ত্রণ করে আমাদের ডিএনএ এর ভিতর ইনফরমেশন গুলা সাজানো থাকে। এই যে দেখুন ডিএনএ একটা ছবি দেওয়া আছে, এই যে এটা, এগুলার ভিতরে আমাদের কি থাকে, জিনিসগুলা সংরক্ষিত থাকে। যে আমার হাত হবে 2টা, আঙুল হবে কয়টা, 10টা, পা হবে 2টা। যদি একটু 19-20 হয়, দেখেন আমরা অনেকেই দেখি, অনেকের বাড়ির আসে বা অনেকের ফ্যামিলিতে আছে যে শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের ডিএনএ তে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে, বা প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের বিভিন্ন রোগ হয়। যেমন ধরেন অনেকের একটা বাবার
একটা সমস্যা আছে, সে থেকে ছেলেতে আসে, ছেলে থেকে ধরো নাতি নাতনিতে আসে, এইভাবে কি হয় জিনিসটা বংশ থেকে বংশে ছড়ায় পড়ে রোগগুলা। এই রোগগুলা কিভাবে ছড়ায়? ডিএনএ এর মাধ্যমে ছড়ায়, যাদের ডিএনএ তে সমস্যা আছে। দেখেন অনেকে আমরা কি করি, সানস্ক্রিন ইউজ করি। দেখেন বাংলাদেশে যদিও জিনিসটা খুব বেশি প্রচলিত না, বা বাইরের দেশে কি হয়, সানস্ক্রিন ইউজ করা হয় রোদ থেকে রক্ষা করার জন্য। সূর্যের যে অতি বেগুনি রশ্মি আছে, সূর্যের যে আলোটা আছে, মারাত্মক রোদ, সেই রোদটা আমাদের কি করতে পারে, স্কিনের ক্যান্সার তৈরি করতে পারে। স্কিন ক্যান্সার কিভাবে হবে, আমাদের যে ত্বকের ভিতর ডিএনএ আছে সেটা নষ্ট করে ফেলতে পারে। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে বলছে ডিএনএ এর পূর্ণরূপ কি। দেখেন ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। খেয়াল করেন, আমি এখানে দাগাই দিচ্ছি, দেখেন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এই হচ্ছে ডি, রাইবোনিউক্লিকের এন, এবং কি অ্যাসিডের এ, ডিএনএ মনে রাখতে পারেন, ডিএনএ। দেখেন আমাদের যারা উন্নত বা ধরেন কি সচরাচর যে জিনিসগুলো আমরা দেখি বিভিন্ন পশু পাখি, তাদের সবার ভিতরে কি থাকে, ডিএনএ থাকে। দেখেন করোনা ভাইরাস বা বিভিন্ন ধরনের যে ভাইরাস আছে সেগুলোর ভিতর কি ডিএনএ থাকে না, সেগুলোর ভিতর কি থাকে, আরএনএ থাকে। আরএনএ, দেখেন আরএনএ, একটা হচ্ছে আরএনএ এবং আরেকটা হচ্ছে কি আমাদের ডিএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ কি হবে, জাস্ট রাইবোনিউক্লিক অ্যাসিড। আই গেস এটা আপনাদের সবার মনে থাকবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখেন পরবর্তী আমরা যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখি। রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? দেখেন বারবার একটা জিনিস আসছে, অঙ্গ নিয়ে যে কথাবার্তাগুলো। আমরা সবার যে শুরুতে যে কোশ্চেন দেখছিলাম যে মানুষের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, সেটার ভিতরেও ছিল এই অপশনটা। দেখেন আমাদের এখানে বলছে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? রক্ত পরিশোধন করে কে? কিডনি। কিডনি। দেখেন যাদের কিডনির সমস্যা হয় তাদের কি করা হয়, হসপিটালে নিয়ে ডায়ালাইসিস করা হয়। ডায়ালাইসিস প্রক্রিয়াটা কি আসলে, আমাদের রক্তের ভিতর যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে মেশিনের মাধ্যমে কৃত্রিম উপায়ে বাইরে বের করা। তো যেহেতু আমাদের কিডনি, যারা সুস্থ স্বাভাবিক আছি, যাদের কিডনি আছে, আই গেস যারা বেঁচে আছেন সবারই কিডনি থাকে। ঠিক আছে, কিডনি ছাড়া তো মানুষ হওয়া সম্ভব না। যারা আইফোন কিনছেন তাদের নাও থাকতে পারে। ঠিক আছে, আইফোন কিনছেন কিডনি নাই, এরকম হতে পারে। বাট দেখেন কিডনির একটা ছবি দেওয়া আছে। এই কিডনি কি করে, আমাদের শরীরের ভিতরে যত বর্জ্য পদার্থ আছে সেগুলা রক্ত থেকে আলাদা করে প্রস্রাবের মাধ্যমে আমাদের মূত্রথলিতে জমা করে। এটা মনে রাখবেন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের কি কিডনি হচ্ছে আমাদের কি করে, কিডনি আমাদের রক্ত পরিশোধন করে সাহায্য করে। দেখেন ফুসফুস কি করে, ফুসফুস আমাদের শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করে। ফুসফুস সবাই চিনি, কিডনিও সবাই চিনি। হৃৎপিণ্ড কি, রক্ত চলাচল, এই যে হার্ট বিট বলি না, এই যে হৃৎপিণ্ড। এরপর হচ্ছে দেখেন লিভার। লিভার কি করে, থাক লিভার নিয়ে আজকে আমরা জানবো না, লিভার নিয়ে এত গবেষণার কিছু নাই। লিভার নিয়ে আমরা শুরুতেই দেখছি যে লিভার মানব দেহের সবচেয়ে বড় একটা অঙ্গ। এরপর দেখেন 14 নম্বর কোশ্চেনটা বলছে পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি ধাতু থাকে কোনটি? খেয়াল করেন এখানে বলে দিছে কি ধাতু। পৃথিবীর ভূত্বক, ভূত্বক মানে হচ্ছে আমাদের যে ভূমি, সারফেস লেভেলটা আছে, এই ধরনের এটা পৃথিবী, পৃথিবী আঁকে দেখেন। আর দেখেন দেখেন এই যে আমাদের কি পৃথিবী, তাই না? এই যে উপরে যে মাটিগুলো আছে না, এটার কথাই বোঝাইছি যে মাটিতে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি থাকে। দেখেন কোনটা থাকে, দেখেন অ্যালুমিনিয়াম থাকে। দেখেন ক্যালসিয়াম, সোডিয়াম, লোহা এগুলো আসলে থাকে না। সোডিয়াম থাকে সমুদ্রে বা সামুদ্রিক লবণ, আমরা যে লবণ খাই সেটার ভিতরে সোডিয়াম থাকে। ক্যালসিয়াম এটাও থাকে না। অ্যালুমিনিয়াম এটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। অ্যালুমিনিয়াম আপনারা দেখছেন, আপনারা চিনেন, বিশেষ করে যারা সাইকেল চালাতে পছন্দ করেন তাদের সাইকেলের বডিটা ম্যাক্সিমাম সময় হালকা করার জন্য আমাদের অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। দেখেন এরপরের কোশ্চেনটা দেখেন, মানুষের শরীরের সবচেয়ে বড় কোষ কোনটি? দেখেন আমরা একবার পড়ছি কি সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, এখন পড়তেছি কি সবচেয়ে বড় কোষ কোনটি। দেখেন মানব জীবনের সূচনা কোথায় হয়? আমরা সবাই জন্মের আগে কোথায় ছিলাম? মায়ের গর্ভে ছিলাম, তাই না? মায়ের গর্ভে 10 মাস ছিলাম বা 9 মাস, 9.5 মাস ছিলাম। তো সেখানে আমরা কি ছিলাম? আমরা খুবই ছোট্ট একটা জিনিস ছিলাম, খুবই ছোট্ট আণুবীক্ষণিক একটা
লেভেলে ছিলাম। সেটা হচ্ছে আমাদের দেখেন ডিম্বাণু। দেখেন ডিম্বাণু হচ্ছে মহিলাদের গর্ভাশয়ে থাকে ডিম্বাণু, আর শুক্রাণু কোথায় থাকে? আমাদের পুরুষদের শরীরের ভিতর থাকে। দেখেন ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে কি হয়? জাইগোট তৈরি হয়। সেটা বারবার হাজার হাজার লক্ষ লক্ষ বার বিভাজিত হয়ে কি হয়? আমাদের মানব দেহে পরিণত হয়। 9 মাস সময় লাগে বা 9.5 মাস, 10 মাস সময় লাগে। বাংলা সিনেমায় আমরা অনেক দেখছি এই ডায়লগটা, 10 মাস 10 দিন তোকে গর্ভে রেখেছিলাম, এই তুই প্রতিদান দিলি, তাই না? তো মনে রাখতে পারেন যে মানব মা বা মায়ের গর্ভে কি থাকে? ডিম্বাণু থাকে। ডিম্বাণু হচ্ছে ডিমের মতো একটা রাউন্ড শেপের একটা অংশ। আপনারা চাইলে ফেসবুক বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন জিনিসটা, ডিম্বাণু জিনিসটা আসলে কেমন। এটা নারীদের দেহেই থাকে। কোনো পুরুষ যদি এটা বলে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন, বলছে শ্বাস প্রশ্বাসে মানুষ কোন গ্যাস গ্রহণ করে? দেখেন এটার আনসার আমি দিব না। কেন দিব না? কারণ আমি জানি এই আনসারটি সবাই পারে। দেখেন এইটাও চাকরির পরীক্ষায় আসছে। দেখেন মাথা যদি ঠান্ডা রাখতে পারেন, সহজ কোশ্চেন যদি আনসার করতে পারেন, এমনিই হয়ে যাবে সব ইজি জিনিস। দেখেন এরকম কোশ্চেন আসে, এগুলাই আসে, জাস্ট আপনারা মাথা ঠান্ডা রাখতে পারেন না, জিনিসগুলা খুঁজে পান না। দেখেন এই যে সহজ কোশ্চেন গুলা, দেখেন মাথা গরম থাকবে, মিস করে চলে যাবেন। আচ্ছা দেখেন পরীক্ষার সময় কার কার মাথা অনেক বেশি টেনশন কাজ করে? একটু কমেন্টে জানান যে ভাই আমার মাথা কাজ করে না, সহজ জিনিসও ভুল করি। অনেকের ক্ষেত্রে এই সমস্যা হয় যে কি, আমরা চাপে থাকলে সহজ জিনিস ভুল করি, বুঝতে পারি না, ভুলে যাই, একটা দাগাইতে যাই আর একটা দাগাই ফেলি। কে কে এরকম আছেন অবশ্যই কমেন্ট করে জানান, দেখি আমার মতো কে কে আছেন। নেক্সট ক্লাসে আমি অবশ্যই বলে দিব যে জিনিসটা কিভাবে চাপ কমানো যায়, আমি কি মাথা ঠান্ডা রেখে কোশ্চেন গুলো আনসার করতে পারবেন। দেখেন মাথা গরম করা যাবে না, মাথা গরম করলেন তো হেরে গেলেন। কারণ কি, মাথা গরম করলে কি করবেন? এরকম ইজি ইজি কোশ্চেন গুলা কি ভুল করে ফেলবেন। দেখেন মানুষ শ্বাস প্রশ্বাসে কোন গ্যাস গ্রহণ করে? দেখেন বড় করে একটা নিঃশ্বাস নেন, বড় করে নিঃশ্বাস নেন, তাহলে কি মনে চলে আসবে। দেখেন আমরা যখন শ্বাস নেই, সেটা কি সকল ধরনের যা আছে, খেয়াল করেন এখানে যা যা আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ধুলা বালি, ময়লা আবর্জনা যা আছে সব আমরা নাকের ভিতর দিয়ে নিই। কিন্তু আমাদের লাগে কোনটা আসলে? অক্সিজেন। গাছের কোনটা লাগে? কার্বন ডাইঅক্সাইড। এটা আমরা ধরুন যখন বাচ্চাকালে পড়াশোনা করছি, তখন আমরা কি জানি যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকম আমরা অনেকে মিম টিম দেখছি। তো ওইরকম আমরা মুখস্থ করছি কি, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মানুষ কি করে? অক্সিজেন গ্রহণ করে। তো শ্বাস প্রশ্বাসে আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি। আপনারা যদি ভুলে যান, খেয়াল করেন, এটা যদি ভুল করেন, মান সম্মান নিয়ে আর থাকা যাবে না। দেখবেন কোশ্চেন পরীক্ষা দিয়ে নিয়ে আসছেন, দেখেন আপনার ছোট যে ভাই বোন আছে তারা বলছে আরে এটা পারো নাই, ছি ছি ছি। দেখেন তো এটার আনসার কি হবে? অক্সিজেন। মানুষ কোন গ্যাস গ্রহণ করে? অক্সিজেন। এবং কোনটা কি ফুসফুস থেকে বের করে দেয় কি? কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবেন অক্সিজেন ইনটেক হবে এবং বের হবে কোনটা? কার্বন ডাইঅক্সাইড। তো দেখেন রূপান্তর প্ল্যাটফর্মটা আপনারা সবাই চিনেন, আপনাদের প্রাণের একটা প্ল্যাটফর্ম রূপান্তর। গল্পের শুরুটা হোক এখান থেকে। আমি আছি, আমার সাথে আরো অনেকেই আছে। আপনাদের চাকরির জন্য যা যা প্রয়োজন, আপনাদের মানসিক সাপোর্ট বলেন, আপনাদের বিভিন্ন কোশ্চেনের আনসার বলেন, সব আমরা দিব এই প্ল্যাটফর্মে। আমাদেরকে ফলো করুন এবং আপনার যত ধরনের কোশ্চেন আছে আপনারা মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। আপনাদের কোশ্চেনগুলো, আপনাদের পরামর্শ এবং আপনাদের দোয়া, এর খুবই দোয়া, এই প্রত্যাশী আমরা। তো আশা করি ক্লাসটা সবারই ভালো লাগছে। ঠিক আছে, যারা যারা এই ক্লাসের পরে বলতেছেন বা মনে মনে বলতেছেন যে বিজ্ঞান তো আগে এরকম ইজিলি কখনো পড়ি নাই, চিন্তা করি না যে এইভাবে পড়া সম্ভব, তারা অবশ্যই কমেন্ট করেন যে ভাইয়া অনেক ইজি লাগছে বা অনেক হার্ড লাগছে, ভাই বুঝি নাই। এরকম কি কেউ আছেন যে ভাই বুঝি নাই আমি, এরপরেও আমার সমস্যা আছে? দেখি কেউ কি আছেন কিনা, দেখি একটু। আই গেস না, সবাই বুঝতে পারছেন। যাক আলহামদুলিল্লাহ, আমি খুবই স্যাটিসফাই আপনাদের প্রতি। আপনারা অনেকেই কমেন্ট করছেন। আই গেস যারা কমেন্ট করছেন, যারা ক্লাসে ইন্টারেক্টিভ ছিলেন, তাদের আর কখনো এই জিনিসগুলো ভুল হবে না। আর আমি নিশ্চিত যে এই 17টা কোশ্চেনের ভিতর থেকে একটা না একটা কোশ্চেন আপনারা কোথাও না কোথাও অবশ্যই পাবেন। তখন মনে করবেন যে ভাইয়া পড়াইছিল, আমি পারছি। হ্যাঁ, আমরা এটাই চাই যে আপনারা আমাদের ক্লাসে আসেন, আমাদের সাথে জিনিসগুলো ইন্টারেক্টিভলি পড়েন, শিখেন এবং এনজয় করেন। ঠিক আছে, পড়াশোনা মানেই যে গদ বাঁধা সবসময় সারাদিন পড়তে হবে, এই পড়তেছি মাথা গরম হয়ে গেছে, এই পড়তেছি মাথা গরম হয়েছে, না।
এরকম করা যাবে না, ঠান্ডা মাথায় এনজয় করা লাগবে। দেখেন এনজয় করে এইভাবে পড়বেন, ইনশাল্লাহ অবশ্যই জিনিসগুলো পারবেন। তো এর সাথে আমরা ক্লাসটা শেষ করতেছি। আশা করি নেক্সট ক্লাসেও আপনারা থাকবেন, আর অবশ্যই জিনিসগুলো শেয়ার করে দিবেন। দেখেন নিজে একা একা পড়লেন পারলেন, জিনিসটা এরকম যাতে না হয় অবশ্যই শেয়ার করবেন, একসাথে বন্ধু বান্ধব মিলে ক্লাস করবেন, দেখবেন নিজেরা প্রতিযোগিতা করবেন, অবশ্যই ভালো লাগবে জিনিসটা, অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ক্লাসটা ভালো লাগছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানা